আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিহারে আসন্ন ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়া জেলায় 36,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি উত্তর বিহারে নবনির্মিত বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, উৎসবের মরশুমে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার চালু করায় উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। কাতারে ইসরায়েলের হামাস জঙ্গি গোষ্ঠীর ওপর হামলার প্রেক্ষিতে আজ আরব ইসলামিক দেশগুলি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এই জয় তারা দেশের বীর সেনাদের উৎসর্গ করছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। আগামী 17 তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল কলকাতায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর কিছুক্ষণ আগেই কলকাতায় পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজভবনেই রাত্রিবাস করেন শ্রী মোদী। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সর্বোচ্চ স্তরের মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন ভোটের আগে সফরে আজ পূর্ণিয়া জেলায় 36,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি উত্তর বিহারে নবনির্মিত বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। এই টার্মিনাল চালু হলে দীর্ঘদিনের দাবি মেনে ওই অঞ্চলে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। অন্যদিকে এই সফরে প্রধানমন্ত্রী জাতীয় মাখানা বোর্ডের উদ্বোধন করবেন। চলতি বছরের শুরুতে বাজেটে এই বোর্ডের ঘোষণা করা হয়। সমাজ মাধ্যমে করা একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, মাখানা ও বিহারের মধ্যে সুদৃঢ় যোগাযোগ রয়েছে। জাতীয় মাখানা বোর্ডের মাধ্যমে মাখানা উৎপাদন ক্ষেত্রে কৃষকদের বিশেষ সুবিধা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রির মতো উৎসবের মরশুমের আগে GST2 চালু করা হয়। এতে উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। গতকাল চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের এক যৌথ সম্মেলনে তিনি বলেন যে প্রায় 99% পণ্যের জন্য জিএসটি 12 থেকে 5% কমিয়ে আনা হয়েছে। 28% জিএসটি 18% কমিয়ে আনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে 8 বছর আগে যখন কর চালু করা হয়েছিল তখন মোট 65 লক্ষ কোম্পানি জিএসটি দিয়েছিল। আজ তা বেড়ে 1.5 কোটিতে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন যে সরলীকরণকে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান স্বাগত জানিয়েছে। কর ব্যবস্থা এক জাতি এবং এক কর ব্যবস্থার দিকে পরিচালিত করেছে। অর্থমন্ত্রী বলেন যে মোট প্রাপ্তি 7,18,000 কোটি টাকা থেকে বেড়ে 22 লক্ষ কোটি টাকা হয়েছে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রককে জিএসটির ওপর একটি বিশেষ প্যাকেজ তৈরি করতে উৎসাহিত করেছিলেন এবং বিভিন্ন অংশীদার মন্ত্রীগোষ্ঠীর সাথে অনেক পরামর্শের পরে পরবর্তী প্রজন্মের জিএসটি চালু করা হয়েছিল। জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, আগামী 22 তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে। পরিবর্তিত হারে কৃষি সরঞ্জামের দামও কমতে চলেছে। একটি প্রতিবেদন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র ও জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি 12% থেকে কমে 5% হয়েছে, যা শুধু কৃষকদের উপকৃত করবে তাই নয়, এর পরোক্ষ উপকার ভারতের অর্থনীতিতে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী। কৃষকের একটা প্রত্যক্ষ উপকার হবে এবং তার ফলে সে আরও সহজভাবে জিনিসগুলো কিনতে পারবে। খানিকটা হয়তো এমন ছিল যে জিনিসটা কিনতে পারছে না বলে তার উৎপাদনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, খানিকটা সেটা চলে যাবে। এবং এর যে একটা দ্বিতীয় স্তরীয় এফেক্ট, আমি সেকেন্ড রাউন্ড এফেক্ট বলতে চাই, এর ফলে যে পারস্পরিক যে উপকারগুলো হবে কৃষি শিল্প এবং কৃষি শিল্প পরিষেবা ক্ষেত্রে, এদের মধ্যে যে উৎপাদকের সম্পর্ক, তার ভিতর দিয়েও কিন্তু একটা সুফল পাওয়া যাবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা পরিষেবা ক্ষেত্রে রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে দ্রুত করতে ডিফেন্স প্রকিউরমেন্ট ম্যানুয়ালের অনুমোদন করেছেন। এর ফলে আধুনিক অস্ত্র উদ্ভাবন প্রক্রিয়াকে বৃদ্ধি করে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত এই শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া যাবে। রাজনাথ সিং একটি বিবৃতিতে বলেন, এই ম্যানুয়ালের ফলে সেনাবাহিনীর 3 শাখাতে উচ্চ পর্যায়ের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুততর হবে। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। প্রাচীন বৈদিক মন্ত্রের সেই বাণী, পৃথিবী আমাদের জননী, আমরা তার সন্তান, আজকের ভারতবর্ষে পরিবেশের সুরক্ষায় তা বাস্তব রূপ পেয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে সেই চিরন্তন জ্ঞান শক্তিশালী ও কার্যকরী পদক্ষেপে রূপান্তরিত হয়েছে। हमारे लिए एनवायरनमेंट ये आर्टिकल ऑफ फेथ है। पूरे सृष्टि को चलाने के लिए मिल्किंग ऑफ नेचर तक तो चल सकता है, लेकिन एक्सप्लॉयटेशन ऑफ नेचर नहीं चल सकता। প্রজেক্ট টাইগার থেকে প্রজেক্ট লায়ন, তারপর উচ্চাভিলাষী প্রজেক্ট চিতা একের পর এক উদ্যোগে দেশের বন্যপ্রাণের আবাসভূমিকে আরও মজবুত করেছে। ফিরে এসেছে বিলুপ্ত প্রজাতিও। বিশ্বের বৃহত্তম বন্য বাঘের আবাস এখন ভারতের মাটি। গত এক দশকে এশীয় সিংহের সংখ্যা প্রায় 70% বেড়ে হয়েছে 891, আর 7 দশক পরে চিতা ফিরে এসেছে ভারতের মাটিতে। নতুন শাবকের জন্ম দিয়েছে প্রজেক্ট চিতার হাত ধরে। आज भारत की धरती पर चीता लौट आए हैं और इन चीतों के साथ ही भारत की प्रकृति प्रेमी चेतना भी पूरी शक्ति से जागृत हो उठी है। শুধু তাই নয়, পৃথিবীর কিডনি নামে খ্যাত জলাভূমিগুলিও আজ নতুন করে গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই 91টি রামসার সাইট নিয়ে এশিয়ার শীর্ষে ভারত। এগুলি অভিবাসী পাখি ও সংবেদনশীল ইকোসিস্টেমকে রক্ষা করছে। চলছে এক পেড় মাকে নাম অভিযান। এখনো পর্যন্ত 142 কোটির বেশি গাছ লাগানো হয়েছে। আবেগ আর পরিবেশকে জুড়ে দিয়েছে এই কর্মসূচি। একই সঙ্গে বেড়েছে বনভূমির পরিমাণ। তৈরি হয়েছে আরও শক্তিশালী প্রাকৃতিক কার্বন সিঙ্ক। সুস্পষ্ট নীতি, সর্বজনের অংশগ্রহণ আর দূরদর্শী নেতৃত্বের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এগিয়ে চলেছে একটি সবুজ, সুস্থ আর নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে 2047 সালের মধ্যে ভারত 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতির দেশে পরিণত হবে। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ সংস্থার বার্ষিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য 2014 সালে ক্ষমতায় আসার পর ব্যয় নিয়ন্ত্রণ ছিল সরকারের অগ্রাধিকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ওয়েবস ওটিটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে বলেছেন, অদূর ভবিষ্যতে এটিকে দেশের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। পাটনায় আকাশবাণী সংবাদের সঙ্গে এক আলাপচারিতায় শ্রী জাজু বলেন যে দূরদর্শন, আকাশবাণীর লাইভ অনুষ্ঠানের পাশাপাশি প্রকাশনা বিভাগের ম্যাগাজিনগুলিও এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। আজ দূরদর্শনের গৌরবময় যাত্রার 66 বছর পূর্ণ হল। 1959 সালের 15 সেপ্টেম্বর দূরদর্শনের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই ভারতে সম্প্রচার যুগের সূচনা হয়। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই দিন প্রথম সম্প্রচারের সূচনা করেন। 1975 সাল অবধি দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওর অংশ ছিল। 1976 সালের 1 এপ্রিল জাতীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে একটি পৃথক দপ্তর হিসেবে দূরদর্শন আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে এটি প্রসার ভারতীর অধীনে আসে। স্টুডিও ও ট্রান্সমিটারের এক বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে দূরদর্শন ভারতের সর্ববৃহৎ সম্প্রচার সংস্থা। টেলিভিশন, অনলাইন এবং মোবাইল সার্ভিসের মাধ্যমে দূরদর্শন শহর এবং গ্রামের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরের শ্রোতাদের কাছেও নিজেকে মেলে ধরেছে। কাতারে গত সপ্তাহে ইসরায়েলের হামাস জঙ্গি গোষ্ঠীর ওপরে হামলার প্রেক্ষিতে এই উপসাগরীয় দেশটিকে সমর্থন আদায়ের জন্য আরব ইসলামিক দেশগুলির নেতারা আজ দোহায় একটি বৈঠকে মিলিত হচ্ছেন। আরব লীগ এবং ইসলামীয় সহযোগিতা সংস্থার সদস্যদের একজোট করে গতকাল বিদেশমন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে আজকের শিখর সম্মেলনের একটি খসড়া প্রস্তাব নিয়েও আলোচনা হয়। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছে, তবে কোনো শীর্ষ নেতৃত্ব নিহত হননি। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কোনো কোনো জায়গায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুবাইতে গতকাল এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 127 রান করে। সাহিবজাদা ফারহান 40 রান করেন, শাহিন আফ্রিদি 33 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব 3টি, জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 25 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে আজ 77তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে শুরু হয়েছে। উল্লেখযোগ্য মনোনয়নগুলির মধ্যে রয়েছে 27টি অনুমোদন সহ অ্যাপল টিভির সেভারেন্স, 24টি অনুমোদন সহ দ্য পেঙ্গুইন, 23টি অনুমোদন সহ দ্য স্টুডিও এবং 13টি অনুমোদন সহ দ্য পিট। হকিতে মহিলাদের এশিয়া কাপে ভারত রূপোর পদক পেয়েছে। গতকাল ফাইনালের ম্যাচে ভারতের মেয়েরা চীনের বিরুদ্ধে 1-4 পরাজিত হয়েছে। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয় দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিহারে আসন্ন ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়া জেলায় 36,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি উত্তর বিহারে নবনির্মিত বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করবেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 9:15 মিনিটে।